আমি এইখান থেকে খুব ইন্টারেস্টিং, বিশ্বনাথ চক্রবর্তী শুরুতেই যেটা বললেন, বিশ্বনাথদা বলছেন যে এই সার্ভের সবথেকে, আমি মনে করি সবথেকে বড় দুর্বলতা হচ্ছে যে এই নাম বাদ যাওয়ার অঙ্কটার আগে এই গোটা সার্ভেগুলো হয়েছে। এইবার কালকেও আপনাদের দেখিয়েছি, আজকে আরও অনেকগুলো জেলা, কলকাতা সমেত আপনাদের সামনে রাখবো, তৃণমূল এবং বিজেপি প্রধান মানে শাসক এবং প্রধান বিরোধী দলের ফারাক কত ছিল এবং সেই জেলায় কতজনের নাম বাদ গেল। খুব ইন্টারেস্টিং, যেটা আবার বলছি, কোনো কনক্লুশনে ঝাঁপিয়ে পড়বেন না, সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, সিদ্ধান্ত আবার আপনারা নেবেন, কিন্তু আমি এই ডেটাটা রাখলে বুঝবেন যে কোথায় হিসেব পাল্টাতে পারে, কোথায় পাল্টানোর সম্ভাবনা, কত শতাংশ কোন দলের সমর্থকের নাম বাদ গেছে আমরা কেউ তো জানি না, কিন্তু এই জেলাওয়ারি তথ্য অত্যন্ত চিত্তাকর্ষক, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। আমি দ্রুত একবার কলকাতা দিয়েই শুরু করি। কলকাতা 2021-এ তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক খুব সহজভাবে যদি বলি, তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 4,55,678টা ভোটে, আর 2026-এ এসআইআরে নাম বাদ গেল এই কলকাতার 6,97,160 জনে। পরের জেলা দেখবো নদিয়া। নদিয়াতে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান ছিল 20,903, আর এসআইআরে নাম বাদ গেল 4 লক্ষ, তফাৎটা লক্ষ্য করুন, 20,000 থেকে 4,87,565 জনে। উত্তর 24 পরগনা, কলকাতার লাগোয়া জেলা, পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা, যেখানে তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক ছিল 9,13,943টা ভোটের, আর সেখানে 2026-এ সেই উত্তর 24 পরগনা জেলায় নাম বাদ গেল 12,60,096 জনে। হাওড়া, কলকাতা লাগোয়া হাওড়া, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, অর্থাৎ তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক বা ব্যবধান ছিল 4,54,873, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 5,95,916 জনে। উত্তর দিনাজপুর, যেখানে তৃণমূল আর বিজেপির ফারাক ছিল, ভোটের ব্যবধান ছিল 2,74,944, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 3,63,646। পরের জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান ছিল 44,945, আর এসআইআরে নাম বাদ গেছে 1,79,555 জনে। পূর্ব বর্ধমান, যেখানে তৃণমূল আর বিজেপির ফারাক ছিল, তৃণমূল এগিয়েছিল 2,75,905, আর এসআইআরে নাম বাদ গেছে 4,35,864 জনে। পশ্চিম বর্ধমান, যেখানে তৃণমূল আর বিজেপির ফারাক ছিল, তৃণমূল এগিয়েছিল 43,893টা ভোটের, আর এসআইআরে নাম বাদ গেছে 3,94,325 জনে। পশ্চিম মেদিনীপুর, যেখানে ব্যবধান ছিল তৃণমূল আর বিজেপির 2,04,064টা ভোটের, আর এসআইআরে নাম বাদ গেছে 2,73,707 জনে। হুগলি, 2021-এ তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,79,890টা ভোটের, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 4,68,939। মানে আমি বলছি বিপুল বিপুল ফারাক আছে অনেক জেলায়। যেটা বলছিলাম সুমনদা, যে এই পার্থক্যটা যদি অন্য ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট থাকে, এই দেখা যায় যে বিজেপি অন্যবারের মতন আবারও 38 বা 39% ভোট পেয়েছে, তৃণমূলও প্রায় একই সংখ্যক ভোট পেয়েছে, তাহলে আপনাকে আমি গতকালই বলেছিলাম এসআইআর-এর প্রভাব কিন্তু বিজেপির পক্ষে যাবে। তাহলে কিন্তু আপনি বলছি তৃণমূল আর বিজেপির মধ্যে একদম ক্লোজ লড়াই হবে। কারে তাতেও আমি বলছি যে বিজেপির 147 আমার হিসাবে হচ্ছে না, 135-এর মতন হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলছি এসআইআর-এর যদি অঙ্কটা মেলে, অন্য ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট, তাহলে কিন্তু বিজেপি এর থেকে ফয়দা পাবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেগতাড়িত মানুষকে করছেন যে এসআইআর অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, বঞ্চিত হয়েছে এবং এই বঞ্চনা বিজেপি করেছে, এই কেমিস্ট্রি বা এই নেগেটিভটা যদি মানে সহনাগরিকরা মেনে নেয়, তাহলে কিন্তু তার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে যাবে, গত নির্বাচনের ফলাফলকে অতিক্রম করতে পারে। আমি আপনাকে বলছি এই হিসাবটা আপনি একটু ফেলুন, তাহলে আরও পরিষ্কার হবে। লাস্ট লোকসভা নির্বাচনের কনটেক্সটে 89টা আসনে
বিজেপি এবং তৃণমূলের মানে মানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 89টা আসন 10,000-এর কম ভোটে। এই 89টা কেন্দ্রের মধ্যে 51টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী ছিল, মানে এগিয়ে ছিল। এই 51টা কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্র বাদ দিয়ে 49টা কেন্দ্রেই ভোট কিন্তু বাদ গেছে এবার 10,000 থেকে 35,000-এর মধ্যে, এবং এর 75% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ফলে যদি বিজেপি অন্যবারের মতন তার ভোটটা শুধু ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস একই রকম যদি ভোট পায়, তাহলে সরাসরি বলা যায় যে এই আসনগুলোতে বিজেপির ফয়দা হবে। আমি দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই যে সেটা হলো যে সামগ্রিকভাবে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য ছিল 42,000 ভোটে, 42 লাখ ভোটে, 42 লাখ ভোটে, যেটা 21-এ ছিল 60 লাখ, সেটা কমে 42 লাখ হয়। এবার আপনার 90 লক্ষ নাম বাদ গেছে, নানাভাবে বাদ গেছে। তাহলে এই যে বিরাট সংখ্যক নাম বাদ গেছে, তার ইম্প্যাক্ট যদি অন্য ভেরিয়েবলগুলো একই থাকে, আপনাকে শুধু একটু বলতে চাই সুমনদা, 2021 সালে নির্বাচনের ফলাফলের পরে দেখা গেছে প্রতি 100 জন হিন্দুর মধ্যে 54 জন হিন্দু ভোট দিয়েছিল বিজেপিকে, মেজরিটি ভোট। আবার 2055-তে আসন কমে 18 থেকে 12-তে নামলো, কিন্তু বিজেপির হিন্দু ভোটের পোলারাইজেশন আরও 1% বাড়লো। 100 জন হিন্দুর মধ্যে 55 জন হিন্দু কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল। এই ধারাটা যদি তারা শুধু ধরে রাখতে পারে, না বাড়ানোর দরকার নেই, তাহলে যে ভোট কেটেছে তাতে কিন্তু তৃণমূলের যথেষ্ট অস্বস্তির কারণ আছে। বেশ, আমি এখান থেকে ঠিক উল্টো ছবিটা আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে আমি একমত, এই যে বিরাট সংখ্যা, কতটা বিরাট, ধরুন পশ্চিম বর্ধমান খানিকক্ষণ আগে ওয়ালে আপনাদের দেখালাম, এখানে ফারাক ছিল 43,893টা ভোটের, আর সেখানে নাম বাদ গেছে শুধু এই জেলায় 3,94,325 জন। ফারাকটা বুঝতে পারছেন? আমি বলছি আবার এখান থেকে বিশ্বনাথ দা বিজেপির যে সুবিধের কথা বলছেন, আমি যদি মতুয়াগড়ে ধরি, নাম বাদ যাওয়ার অঙ্ক কিন্তু বলছে যে মতুয়াগড়ে বিজেপির এতে বিপদ বাড়তেও পারে। উল্টো ছবিটাও একবার দেখিয়ে নিই। কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? 2002 तक जितना मতুয়া आया है सबका नाम वोटर लिस्ट में है। এসআইআর তরজা চলছিলই, এবার কোন সম্প্রদায়ের কত নাম বাদ গেল তা নিয়েও শুরু হয়েছে চাপানুতোর। সংখ্যালঘুদের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নামও এসআইআরে বাদ পড়েছে। আর যেহেতু মতুয়াদের বড় অংশ দীর্ঘদিন ধরেই বিজেপির ভোট ব্যাংক, তাই মতুয়াদের নাম বাদ পড়াকে ইস্যু করেছে তৃণমূল। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটি জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে, আবার মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রেও বিজেপির দাপট। এখন এই দুটি জেলাতেই বহু নাম বাদ চলে যাওয়ার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে, ওই ছক্কাকে অক্কা করে দেবো। কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তপশিলি। দুমুখ কেউটে সাপ, দুমুখ গোখরা সাপ, ভয়ঙ্কর ছোবল। ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছোবলেই শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সিএএ করে যে মতুয়াদের নিজেদের দিকে টেনেছিল বিজেপি, এখন এসআইআর এ সেই মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ যাওয়ায় কি ধাক্কা খেতে পারে বিজেপি? जो 2002 का बात आया है उसको सीए के अंदर हम लोग सिटीजनशिप भी दे देगा, वोटर लिस्ट भी दे देगा। मोदी जी है, चिंता का कोई बात नहीं है। 2002 तक जितना मতুয়া आया है सबका नाम वोटर लिस्ट में है। 1 करोड़ मতুয়া आए तो उसका 95 लाख का नाम है। এসআইআর এ মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে এর আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? যাদের নাম কাটা গেছে, অবৈধভাবে বিজেপি কেটেছে, 27 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে অবৈধভাবে বাদ দিয়েছেন। তার মধ্যে 10 লক্ষর বেশি নাম হিন্দু বাঙালি। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।
না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার বিজেপি সম্বন্ধে ভালো জানেন, নিশ্চয়ই ভেতরের খবর পান, তা উনি 3-4টে সার্ভে করছেন না কেন? করে বলুন যে তৃণমূল কংগ্রেস করছেন না, বা হয়তো করছেন আমাদের জানাচ্ছেন না। না। অনেকেই বলছেন যে আইপ্যাক তো নিয়মিত, এটা তাদের প্রতিদিন। পদ্ধতির মানে এদের তাদের কর্মপদ্ধতির তাহলে- একটা অংশ যে রোজ আইপ্যাক সার্ভে করে, তার নিয়মিত করে। আর যদি উনি খুব ইতিবাচক তথ্য পান তাহলে মানুষকে বললে তো ভালোই হয়। উনি যেরকম ভাবে বলছেন তাহলে তো মনে হবে বিজেপি জিতেই গেছে। তাহলে কিন্তু আইপ্যাকের তথ্য আপনি বসে বিশ্বাস করবেন? দাদা, মানে আমি বলছি ধরুন আইপ্যাক দিল, আমরা তো না, সব সবার তথ্য দিয়ে আইপ্যাকের আমরা দেখালাম। 500 গুলো জানবো। আজকে পার্থদাও তো নির্বাচনের সময় যখন বলছেন পার্থদা জিততে পারেন, তখন টালিগঞ্জের প্রচুর মানুষ বিশ্বাস করছে তো ওনার ভাষ্যটা। কিন্তু আমরা যদি আজকে আগের ডেটাগুলো দেখি তাহলে আমরা বলবো পার্থদার প্রবাবিলিটি কম। এই আলোচনা আসবে। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, পার্থদা একটা বাইনারির কথা বললেন, আমি কিন্তু একটু অবাক হলাম। সিপিআইএম এর ভোট শতাংশের সঙ্গে তাদের এবিপি আনন্দ স্টুডিও প্রেজেন্সের যদি কোনো রকম লিনিয়ার সম্পর্ক থাকতো পার্থদা, তাহলে আপনি কোনোদিন এখানে আসতে পারতেন না। সুতরাং এই যে মিডিয়াকে বারবার দায় দেয়া যে মিডিয়া নাকি সিপিএম এর কথা বলছে না, এই জায়গাটা কিন্তু একেবারে তথ্যগতভাবে ভুল। 3 নম্বর আমি একটাই কথা বলবো কেয়াদি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 2004-এ ইউপিএ সরকারের সময় থেকে বলছি ভোট মেশিনে ভোট হয় কেয়াদি, তার বিরুদ্ধে বিজেপিও কথা বলেছিল, আজকে মমতা ব্যানার্জিও বলছেন ভোট মেশিন একটা ইলেকট্রনিক সার্কিট। আইআইটির বিটেক কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সের সিলেবাসে আপনারা যদি জিতে আসেন পশ্চিমবঙ্গে বা দেশে, আবার বলবেন ওগুলো সিলেবাসে ঢুকিয়ে দিতে, যাতে মানুষ জানতে পারে ওই সার্কিটের মধ্যে কি আছে। বেশ তো, হ্যাঁ, নির্বাচন কমিশন সে অপশন দিয়েছিল তো। আমি একটা- রাহুল গান্ধী থেকে শুরু করে কেজরিওয়াল, একদিনে না না test না, করতে দিয়েছে। রাহুল গান্ধী থেকে কেজরিওয়াল তারা তো আসেননি। না, সেই একদিনে চ্যালেঞ্জটা তো হয় না, নির্বাচন একদিনে কমিশনে না। হয় আমি না, বলছি জটিল সার্কিট। আর আসেননি, একদিন হলো এটা না, বলতে আপনারা বলতে কি BJP আসতে যদি তো বলে পারতেন। এটা যে আমি আমরা বলছি এটা যে না দেখাবো, না, দারুণ ব্যাপার আমি হয়তো। কথাটা শুনুন, আমি বলছি যে আপনারা মমতা ব্যানার্জি সেই সময় ব্যালট বক্সের বিরোধিতা করেছিলেন, আমরা আমি বলছি, আমি নির্বাচন কমিশন যখন চ্যালেঞ্জটা করেছিল, একদিন হোক, একবেলা হোক, 1 ঘন্টা হোক, নির্বাচন কমিশন তো চ্যালেঞ্জটা নিয়েছিল। সেই তখন কেন না কেজরিওয়াল বা রাহুল গান্ধী বা এখন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জটা কেন বলি গ্রহণ এটার করলেন উত্তরটা, না? সেটা হচ্ছে আপনি- ঢাই মন রবীন্দ্রনাথ যদি একটা বিকেলে পড়ে ফেলা যেত, তাহলে ওই সার্কিটটাও একটা দিনে না, আর চেষ্টা তো করতে হতো, একটা আচ্ছা, শুরু তো একবার আমি হতো। আসবো প্রত্যেকের একটা, একটা হ্যাঁ। শুরু তো হতো। আমি বলছি যে আমি বিষয়টা জানি, ইলেকশন কমিশন যখন এটা চ্যালেঞ্জ করেছিল তখন কিন্তু একমাত্র দল সিপিআইএম গিয়েছিল। সিপিআইএম গিয়ে দেখে থেকে বুঝে গিয়েছে, আমি জানি না, তারা কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া দেয়নি। এটা দেবাশিস বাবু তখন সিও দেবাশিস বাবু কিন্তু চ্যালেঞ্জ করেছিল, এবং উনি এর উপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একটা বই লিখেছিলেন। সেই বইটাতেও উনি বলেছিলেন যে কেন এটার উপর ভরসা করা যায়, কেন ভরসা করা এটা যায়। তো ফলে শুভময়দাকে আর আমি শুধু বলি, জাতীয় ছবিটা উনি বলি, যেহেতু সেটা ভরসা হচ্ছে করছেন কপিল না। সিব্বাল গেছিলেন, গিয়ে বলেছিলেন যে আমি প্রমাণ করে যাব যে ইভিএম হ্যাক হয়, কিন্তু প্রমাণ করতে পারেননি। কিন্তু জোকস ব্যাপার, আমি শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন সার্ভে সব দল করে, পার্থদার দল করে কিনা আমি জানি না, আমার ধারণা তারাও করেন। কোনো সংস্থার নাম সামনে আসে, যেমন এখন আইপ্যাকের নামের খুব পাবলিসিটি হয়েছে, প্রকাশ্যে হয়। তো এই যে ফোনের গল্পটা করলাম না, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা যে ফোন আসছে, সেটা আইপ্যাক বা বিজেপি যে সংস্থাকে দিচ্ছে তারা করছে, তারা তো নামটাম বলেন না। এবং সাধারণতভাবে রাজনৈতিক দলের যারা সমীক্ষক সংস্থা তারাও কিন্তু সিরিয়াসলি কাজটা করেন, তারাও নাম বলেন না। কিন্তু আমার ধারণা যে সব রাজনৈতিক দল তাদের নিজের মতো করে টিম তৈরি করে এই সমীক্ষার কাজটা করে, এবং বড় রাজনৈতিক দল এখন থেকে নয়, মানে নিয়মিত করেন, এবং এই রিগোরাস মানে একেবারে দৈনিক করার প্রক্রিয়াটা শুরু হয়েছে অন্তত 6 মাস আগে। পার্থদা, এক্স্যাক্টলি, সেটা কম বেশি সবাই করেন, এবং করার মধ্যেই আমি বলছি যে এটা বুদ্ধিমানের কাজ। কারণ এই কারণের জন্য প্রত্যেকে তার নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট সেগুলো সম্পর্কে বুঝতে চান, কি অবস্থায় আমরা আছি। কিন্তু সেটা এই ব্যবসায়িক যে আমরা যেটাকে বলি যে সার্ভে, ওপিনিয়ন পোল সার্ভে, এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে, কারণ এদের কি বলবো, যে এরা গাইডেড হয় যে পলিসিস দিয়ে, যে ফ্রেমওয়ার্ক দিয়ে। আমার কথা হচ্ছে সেখানেও একটা বিশ্বাসযোগ্যতার অভাব আছে। আমি শুভময় বাবুর ক্ষেত্রে একটাই কথা বলবো, শুভময় যেটা বললেন তার একটা কারণ বলি, আমার 21 বছরের অভিজ্ঞতা বলছে র ডেটার নিয়ে প্রচুর গোলমাল থাকে। মানে র ডেটা যদি আমি বলছি, আমি কোম্পানিটা আজ সার্ভে করে না, যার ফলে তাদের কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এসি নিয়েলসন বা দ্য নিয়েলসন কোম্পানির সঙ্গে অন্যদের তফাৎটাই ছিল যে র ডেটার অ্যাক্সেস তুমি দিচ্ছ না। একদম তাই। এটা জাস্ট উঠে গেল, তারপর প্র্যাকটিসটা পুরোটা বেস্ট হয়ে গেল অন টেলিফোন। সেই টেলিফোনিক কনভারসেশন অ্যান্ড সার্ভের উপর দাঁড়িয়ে যে রেজাল্টসগুলো বেরোচ্ছে, আমি বলছি যে তার রিলায়েবিলিটি বলতে যা বোঝায়,
সেটা একটা প্রশ্নের মধ্যে ডেফিনেটলি আছে, কারণ এখনকার সায়েন্সটাই পুরোটা বেসড অন রিলায়েবিলিটি, যে আমি আপনি আলোচনা করছি তাতে কে কতটা ঠিক কথা বলছি এর বিশ্বাসযোগ্যতা ঠিকই, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রমাণ করে যে কতটা ঠিক বলেছিলাম আপনি বা আমি। এখানে আমার প্রশ্নটা হচ্ছে এই যে মিডিয়া কাভারেজের উপর দাঁড়িয়ে যখন কোনো একটা প্রযুক্তি এক্সট্রাক্ট করে, যে ওপিনিয়ন এক্সট্রাকশন, আমি সেখানেই বলতে গেছি যে লেফটরা, আমাদের বামপন্থীদের, আপনি যদি প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে বলুন টেলিভিশন মিডিয়া, নানা কারণের জন্য, আমি কারণের ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনি স্ক্রিন টাইম যদি একটা হিসাব করেন বা পেজে কাভারেজ হিসাব করেন, তাহলে এই যে বাইনারি গল্পটা আমি বললাম না, যে কেন এই যে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে যে স্ক্রিন টাইম জুড়ে থাকেন, এটা কিন্তু আমি বলছি যে এটা একটা ইস্যু। ফলে সেই ইস্যুটার কারণে উনি যেটা মিন করেছিলেন, উনি তো সংখ্যাতত্ত্বের অধ্যাপক, সেটা হচ্ছে যেহেতু কংগ্রেস এবং বামফ্রন্ট শূন্য, তাহলে সেই হিসেবে সেই অনুপাতে হচ্ছে না। কিন্তু কিন্তু আমি বলছি স্টুডিওতে আমরা তো বিরোধী, বা স্টুডিও বাদ দিন, বিধানসভায়, মানে আমি বলছি যে বিধানসভার সময়ের হিসেবে যদি বিরোধী দল সেই হিসেবে পড়ে, কতটুকু পাওয়া যায়, গণতন্ত্রের স্পিরিট সেটা বলে না। এইখানে আমি একমত, কিন্তু হ্যাঁ উনি অঙ্কের হিসেবে যেটা বলছেন সেটাও সম্পূর্ণ ঠিক। হচ্ছে এই যে ইভিএম নিয়ে যে আলোচনাটা আপনারা করলেন, ইভিএম নিয়ে সিপিএম প্রতিনিধি গেছিলেন, এটা ঠিক, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন, আমার এখনো মনে আছে। কিন্তু যেটা হচ্ছে এই মাদারবোর্ড ওরা ছুতে দেবেন না, ওরা পরিষ্কার বলে দিয়েছিলেন যে আপনি তাহলে আপনার কি দাঁড়ায়, এরকম একটা যন্ত্র, আপনি যে যন্ত্র হচ্ছে চিপ বেস যন্ত্র, আপনি তার মাদারবোর্ড টাচ করতে দেবেন না, তাহলে আমি বাইরে থেকে তার জিওমেট্রিটা দেখতে হবে, কিরকম দেখতে, হাইট কত, লম্বা কত, ওজন কত, এইটা দেখে তো ইভিএম ঠিক না ভুল এটা ঠিক করা যায় না। আমি বলছি এখানেই একটা ট্রান্সপারেন্সি কোয়েশ্চেন আছে, যে ইভিএম সত্যি আমাদের ইলেকশন কমিশন যদি চান একটা স্বচ্ছতার সাথে কোনো একটা মডেল, যে মডেলটাকে মনে করছেন আপনারা বাদ দেবেন, পরে নতুন মডেল আনবেন, ওটাকে ওপেন করে দিন, যে সেটা নিয়ে একটা হোক, আমরা দেখি। সেটা হচ্ছে না। দেখুন, সত্যি কথাই ইভিএম পশ্চিমবঙ্গে কেমন কাজ করে আমি জানি না, কেরালায় যে বিলক্ষণ ভালো কাজ করে এটুকু আমি বলতেই পারি, অন্তত গত দুবার ভালো কাজ করেছে সুমন। আর একটা কথা আমি জানি এখানে সংখ্যাতত্ত্ববিদরা রয়েছেন, দেখুন আমি কাঠ বাঙাল, কিন্তু আমি ইলিশের থেকে চিংড়িটাকে প্রেফার করি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ঘুরিয়ে, যেটা শুভময়দা বললেন যে আপনি চিংড়ি ভালোবাসেন না ইলিশ, তো আমি বলবো চিংড়ি, কিন্তু সেটা বুঝে আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি এদিকে ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তো সেই জায়গাটা তো একটা ওপিনিয়ন পোলে। আর একটা জিনিস আমি বলি, ওপিনিয়ন পোল ফ্লড কি ফ্লড না আমি জানি না, কিন্তু আমি 3টে রাজ্যের নির্বাচনের কথা বলবো, দিল্লি, হরিয়ানা এবং ছত্তিশগড়। এই 3টেতেই সমস্ত ওপিনিয়ন পোল, এক্সিট পোল, এমনকি বিশ্বনাথ চক্রবর্তী উড়িয়ে দিয়েছিলেন, যে দিল্লিতে তো উনি বলেই দিয়েছিলেন যে বিজেপি কোনোবার আমি বলিনি, আমি শেষ করিনি, আর আপনার ভিডিওটা বাইরে আছে। অন্যায় করেছো তোমরা। আরে বলেছি, তার আগে যে একটা বাজেট হয়েছিল, সেই বাজেটে সুমনদের সাথে বলেছিলাম যে বাজেটের একটা ইমপ্যাক্ট করতে পারে না। আরে আপনি মিথ্যে কথা বলেননি, আপনার ভিডিওটা আবার চালাতে পারি, আমি আবার চালিয়ে দেব। তুমি মিথ্যে কথা বলেছিলেন, কেউ মিথ্যে বলেনি, আপনি বলেছিলেন। আপনার মুখ থেকে বেরোনো কথা, আপনার তার আগে যে একটা বাজেট হয়েছিল, মানে কেন্দ্রীয় সরকারের, সেই বাজেটের মধ্যবিত্তকে কর ছাড় দেওয়া হয়েছিল, তার প্রভাব পড়তে পারে। সেইটা কেন বুঝতে পারছি আমি, আপনি কেন রেগে যাচ্ছেন দর্শকরাও বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি। গলা খালি আপনার একা নেই, আমারও আছে, শুনেন গলাটা আমি প্রয়োগ করতে না, আমরা এখানে ভালো আলোচনা করছি, সেই আলোচনার ভদ্রতাটা বজায় রাখুন। তো দিল্লি, ছত্তিশগড় এবং হরিয়ানা, এই 3টে জায়গাতেই আপনার সাথে হয়েছিল, একদম বিজেপিকে উড়িয়ে দেওয়া হয়েছিল যে সেখানে যারা বিরোধী রয়েছে তারা ক্ষমতায় আসবে, কিন্তু 3টে ক্ষেত্রেই দেখা গেছিল বিজেপি ক্লিন সুইপ করেছিল। ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, এটা দেওয়ালে লিখন হয়ে গিয়েছে, শুধুমাত্র রেজাল্ট বেরোনোর অপেক্ষা, সময়ের অপেক্ষা। প্রচন্ড হাসছেন বিশ্বনাথ চক্রবর্তী, হাসি পায় ওনার নেত্রী। গতবারের লোকসভা নির্বাচনে সিটটা কমে গেল, ছিল 18 হয়ে গেল 12। বিধানসভা নির্বাচনে 2021-এ বললো আপকি বার 200 বার হয়ে গেল 77। এবারে অবধারিত ভাবে ওদের পরাজয় দেখা যাচ্ছে, তারপরেও যদি গলা চিৎকার করে খালি বারবার বলে, তাহলে তো এই ধরনের কথা বলতে হবে না। আমি দ্রুত কয়েকটা রাজনীতিবিদরা কি বলেন, কি হয় শেষ পর্যন্ত কয়েকটা উদাহরণ দিই। শুধু তার আগে একবার মনে করিয়ে দিই, 2009 শুধুমাত্র পশ্চিমবঙ্গের, মানে গোটা দেশে লোকসভা ভোট হয়নি, একেবারে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ছিল। লালকৃষ্ণ আদবানি বলেছিলেন যে ইভিএম তুলে দিয়ে আবার ব্যালট বক্স ফেরানো উচিত। সুতরাং ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ এই একটা যুগের ব্যাপার নয়। আর মেলা না মেলা, আমি বলছি কতগুলো উদাহরণ দেব। ধরুন অরবিন্দ কেজরিওয়াল, তিনি একেবারে পরিষ্কার বলেছিলেন যে মোদিজি এই জন্মে দিল্লিতে আম আদমি পার্টিকে হারাতে পারবেন না, একেবারে কোট আনকোট।
আর নরেন্দ্র মোদীর সেই প্রায় প্রবাদ হয়ে যাওয়া বাক্য, প্রবাদ হয়ে যাওয়া স্লোগান তো আছেই, আপকি বার 400 পার। আমি বলছি শেষ পর্যন্ত তো 400-র অনেক আগে অশ্বমেধের ঘোড়াটি আটকে গেছিল। সুতরাং রাজনীতিবিদরা কি বলেন, পরে অবশ্য তার ব্যাখ্যাও দেন যে ওটা যারা ফুট ওয়ার্কার, যারা একেবারে তৃণমূল স্তরে যে কর্মীরা লড়াই করেন তাদের চাঙ্গা করতে অনেক সময় তার 200 পাওয়ার সম্ভাবনা, তাতে 400 বলতে হয়। যাই হোক, একটা প্রতিবেদন দেখাই এই নিয়ে, দেখুন তো। আমরা 2026-এ 226-এ বেশি সিট পেয়ে জিতবো। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। নানা জল্পনা, নানা দাবি, তাল ঠোকাঠুকি। 2016 के दिन 2021 77 এবারে 177-এর নিচে নামবে না। 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। পাল্লা দিয়ে চলছে ভবিষ্যৎবাণী। एक एक सीट कर कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा। আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে দিচ্ছি। কেউ বলছেন শেষের কাউন্টডাউন শুরু, কেউ বলছেন দুর্দান্ত খেলা হবে। सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। জমজমাট ভোট যুদ্ধ। যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ, 4 মে তৃণমূল কে। কার টার্গেট পূরণ হবে, কার মিস হবে, উত্তর মিলবে 4 মে। এবিপি আনন্দ। দেখুন, এদের কার কথা ঠিক প্রমাণিত হবে সেটা ঠিক করবেন একমাত্র আপনারা। আমি দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, নিঃসন্দেহে 90 লক্ষ একটা বিরাট সংখ্যা, এর কি ইম্প্যাক্ট পড়তে পারে? তার থেকেও বড় কথা যে সেইটা আমাদের এই যে সমীক্ষাগুলো সবাই করছেন সেই কাজটাকে কতটা কঠিন করে দিল। আমি নিজের কথা বলবো না, কারণ বিশেষজ্ঞরা পাশে আছেন, রাজনীতিবিদরা সামনে আছেন। আমি আমার দুটো মডেল যে আমি করেছি তারা কি বলছে এটা আমি সংক্ষেপে একটু আপনাকে জানাতে চাই। নাম্বার 1, এরা একদম এই কথাটা ইউজ করছে যে এই যে 2185 জনের কাছ থেকে সিকিউরিটি উইথড্র করা হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা, বলছে এইটার একটা সাংঘাতিক প্রভাব পড়বে। কেন? কারণ এরাই হচ্ছে বুথ স্তরে, এলাকা স্তরে এরা একটা প্রভাব বিশ্বাস করে ইন্টিমিডেশন কথাটা ইউজ করছে। উল্টো দিকে দেখুন, এরাই আবার ইলেকশন কমিশন বলেছে, আগে আমাদের রিটার্নিং অফিসারের হ্যান্ড বইতে লেখা থাকতো যে ইভিএম হাতছাড়া না হলে রিপোল হয় না, লুট করে নিয়ে গেল সে অন্য কথা। এখন কিন্তু ইলেকশন কমিশন বলছে এলাকায় যদি কেউ ইন্টিমিডেশন করে, ভয় দেখায়, বাধা দেয় ইত্যাদি, তাহলেও রিপোল হয়ে যাবে। এইটার একটা এফেক্ট এআই ধরছে। আরেকটা এফেক্ট ধরছে যে এই ডিলিশন তো তছনছ করে দিয়েছে, আপনিও যেটা চমৎকারভাবে দেখালেন, এবং বিশ্বনাথবাবুও যেটা বললেন, অ্যাকচুয়ালি মার্জিনাল কনস্টিটিউয়েন্সিতে এফেক্ট করে। এরা বলেছে, চ্যাটজিপিটি এবং জেমিনি দুজনেই বলছে 1% সুইং হলে 30-40টা এদিক ওদিক হয়ে যাবে। সুতরাং এইটা ভীষণ একটা বড়। কোথায় সুইংটা হচ্ছে? যেখানে 1 লাখের লিড ছিল সেখানে 1.5 লাখ হলো, কিছুই হবে না। কিন্তু ওই মার্জিনাল কনস্টিটিউয়েন্সিগুলো সাংঘাতিক, এবং এরা 3টে ভাগে ভাগ করেছে। 3000-এর চেয়ে কম লিড বলছে এটা খুব গোলমেলে। 3000 to 8000, কেন 3000-এর প্রশ্ন করবেন না, ওরা আমাকে বলেছে 3000 থেকে 8000 একটু মাঝামাঝি, একটু দোদুল্যমান। 8000-এর বেশি যদি লিজ হয় আমরা মনে করছি এসব এসআইআর কোনো এফেক্ট করবে না। তাহলে যে যে কনস্টিটিউয়েন্সিতে 0 to 8000 অবধি মার্জিনের তফাৎ, এনারা মনে করছেন, মডেল মনে করছে যে দিস ইজ গোয়িং টু বি ভেরি ক্রিটিক্যাল। একদম। আমি দ্রুত একবার আজকের দিনের অন্যতম বড় খবর, তার কারণ মোথাবাড়ি নিয়ে আপনারা জানেন দীর্ঘ আলোচনা আমরা করেছি গত পরশু, গতকাল, আজকে প্রায় 2 দিনের মাথায় সেই অর্ডারটা বেরিয়েছে, এবং সেই অর্ডারটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ সংবিধানের 142 নম্বর ধারা আবার প্রযুক্ত হলো। অর্ডারে স্পষ্টভাবে এনআইএকে কেন
মাননীয় বিচারপতিরা মাননীয় সুপ্রিম কোর্ট নিয়োগ করছেন এই তদন্তে, সেটা স্পষ্ট করে দিলেন। আমি পরের প্রতিবেদনটা এই কারণে দেখাচ্ছি, কিন্তু তারপর আবার এই সার্বিক আলোচনায় ফিরবো। এবং আমি বলছি যে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে, তার কারণ দেখুন গণতন্ত্র তো এটাই। আমি এআইতে বিশ্বাস করি না, দেবাশিস দা প্রবল বিশ্বাস করেন, শুভময় দা বিশ্বাস করেন না, আবার বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ দা একেবারে দুটোর মাঝারি একটা ভিউ আছে। এদিকে নিঃসন্দেহে রাজনীতিবিদরা সবসময় এক্ষুনি হই হই করে উঠবেন 3 জন যে নিজেদের সার্ভের রেজাল্ট পক্ষে গেলে খুব খুশি হন, আর না পক্ষে গেলে সার্ভেকে নস্যাৎ করে দেন। এটা এআই জামানার আগে থেকেই বলছি, হ্যাঁ, এবং এই প্রজন্মের আগের প্রজন্ম থেকে বলছি। সুতরাং এই তো হয়, কিন্তু এইটাই হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ, যে থাক না তথ্য থাক, অঙ্ক থাক, আসল সিদ্ধান্ত নেবেন আপনারা আর কেউ নয়। মানুষের মন তার কোন অতলে কি আছে, আবার ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি কাকে দেবেন আপনি সিদ্ধান্ত নেবেন, এবং সেই আন্দাজ করার চেষ্টা করতে পারে সমীক্ষক সংস্থা, কিন্তু একমাত্র ওই 4 তারিখ বোঝা যাবে। বারবার বলছি, কিন্তু গণতন্ত্রের পরিসর এই আলোচনাটার একটা ভীষণ সুযোগ দেন, আমরা সেই জন্য গর্বিত। আর এবার দেখাবো মোথাবাড়ি। Haiko, take care of my children. Take care of my children if something happens to me. গত বুধবার অর্থাৎ 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এমনই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। এই ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। সোমবারই সেই মামলার শুনানি ছিল, যেখানে রায়ের কপিতে সুপ্রিম কোর্ট বলেছে 2 এপ্রিলের অর্ডার অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন তদন্তের দায়িত্ব এনআইএর হাতে তুলে দিয়েছে। এনআইএ একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মোথাবাড়ি থানায় 7টি, কালিয়াচক থানায় 5টি, অর্থাৎ মোট 12টি এফআইআর দায়ের হয়। যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাই এনআইএকে এই মামলার তদন্তভার গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন অবিলম্বে তদন্তের যাবতীয় নথিপত্র এনআইএর কাছে হস্তান্তর করে। এনআইএকে যেন সমস্ত রকমের সহযোগিতা করা হয়, প্রয়োজনে আরও এফআইআর করতে পারবে এনআইএ। সুপ্রিম কোর্ট অর্ডারে আরও বলেছে এনআইএ এখন থেকে কলকাতায় এনআইএর যে বিশেষ আদালত, সেখানে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। চার্জশিট জমা দেওয়ার আগে পর্যন্ত সময়ে সময়ে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করবে এনআইএ। অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলার উপরে নজরদারি চালাবে। যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর প্রক্রিয়ায় বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সমতুল্য, তাই এক্ষেত্রে বিচারকদের ওপরে হামলা আদতে তাদের ওপরে হামলা বলে মনে করছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত এই মামলায় যাদের রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যারা পুলিশ হেফাজতে রয়েছে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে হবে। যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। কিন্তু এর অনুমোদন এবং অনুপ্রেরণা, এই বিভাজনের রাজনীতি কোথাও কোথাও যে দেশবিরোধী শক্তিকে স্বাগত জানাতে সাহায্য করে বা তারা কাজ করে, সে বিষয়টা বোঝার মতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেই। সেজন্য এই ঘটনাগুলো ঘটেছে। তবে অনেক তদন্ত তো হচ্ছে, অনেক সংস্থাকে কষ্ট করতে হচ্ছে। সরকারটা বদল হয়ে যাওয়ার পর এনআইএ, সিবিআই, ইডি এদেরও কাজকর্ম কমবে। আসাউদ্দিন ওয়েসির দল, হুমায়ুন কবিরের দল এবং আইএসএফ এরা যুগ্মভাবে সবাই মিলে একটা ঘোটালা করেছে, ওখানে একটা গন্ডগোল করেছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে। মোথাবাড়ির ঘটনাতে এনআইএকে নিয়োগ করা হয়েছে, এনআইএ দেখবে। তারপর 4 তারিখে 4 মে ফলাফল বেরোনোর পর কি হবে পশ্চিমবঙ্গ নিয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, আর বিজেপি কেন্দ্রীয় শাসক দল, তাদের আর কি ইন্টারেস্ট থাকবে পশ্চিমবঙ্গ নিয়ে, সেটাও দেখার প্রশ্ন। 20 ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের বিচার বিভাগকে যুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়ই সুপ্রিম কোর্ট বলেছিল তারা সংবিধানের 142 নম্বর ধারায় তাদের হাতে যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ করছে। 142 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের স্বার্থে যে নির্দেশিকা প্রয়োজন তা জারি করতে পারে। এই ধারায় 2 বার প্রয়োগ করা হয়েছে। একবার 20 ফেব্রুয়ারি বিচার বিভাগকে এসআইআর এর দায়িত্ব দেওয়া হয়, আরেকবার 6 এপ্রিল মোথাবাড়ি কাণ্ডে এনআইএকে তদন্তভার দিয়ে এই ধারা প্রয়োগ করে নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। গত সোমবার সুপ্রিম কোর্টে মোথাবাড়ি মামলার শুনানিতে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। কলকাতা হাইকোর্ট যখন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছে তখন তিনি বলছেন যে আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্টের অর্ডারের কপিতে উল্লেখ করা হয়েছে, শুনানির সময় মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি অনলাইনে উপস্থিত ছিলেন। তারা তাদের হলফনামা জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট আশা করছে তারা তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছেন। বিচারকরা যখন পণবন্দি ছিলেন তখন কি করা উচিত ছিল, আশা করি মুখ্য সচিব ডিজিপি এখন তা বুঝতে পেরেছেন। যদিও এখনই এই আধিকারিকদের বিষয়ে কোনো পদক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট, তবে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে যতদিন না ট্রাইব্যুনালের কাজ শেষ হচ্ছে, মুখ্য সচিব, ডিজিপি ও পুলিশ প্রশাসন যেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সর্বতোভাবে সাহায্য করেন। মোথাবাড়ির ঘটনায় অতিরিক্ত জেলাশাসককে জোড়া শোকজ করেছেন মালদার জেলাশাসক এবিপি আনন্দ। আমি বৈশ্বনাথদের কাছে যাব। বৈশ্বনাথদা, আজকে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বলেছেন যে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলে আবার কোর্টে যাবেন, একদম ঘোষণা করে দিয়েছেন। আমি মনে করি যে অবশ্যই এই আইনি অধিকার মুখ্যমন্ত্রী আছে, তৃণমূল কংগ্রেসের তো আছেই, কিন্তু আমি বলছি যেখানে সুপ্রিম কোর্ট এই রায়ও পড়ে দেখবেন, আপনি একটু আগেই আপলোড হয়েছে যে ট্রাইব্যুনালে শুনানি শেষ না হওয়া পর্যন্ত মুখ্য সচিব এবং ডিজিপি কলকাতা হাইকোর্টের সমস্ত প্রধান বিচারপতিকে যাবতীয় সাহায্য করতে হবে এবং আগাগোড়া প্রশাসনকে তাদের সুরক্ষা এবং দিতে হবে। সেখানে আবার রিভিজিট করবেন ট্রাইব্যুনাল ইস্যুতে সুপ্রিম কোর্ট, আপনার এটা মনে হয় আইনিভাবে সম্ভব? আজকেই আপনাদের কাগজে বেরিয়েছে যে ট্রাইব্যুনালে কিরকম মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে। আপনি ভাবুন, প্রথমে 58 লক্ষ, তারপরে 5 লক্ষ, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36 লক্ষ, তার মধ্যে বাদ গেছে এখনো পর্যন্ত আপনাদের হিসাবে প্রায় 91 লক্ষ। তাহলে এই 91 লক্ষ লোকের নাম আপনার 2024-এর ভোটার লিস্টে ছিল, যে ভোটার লিস্টের মধ্যে এটা তো খুব উদ্বেগের যে 58 লক্ষ মৃত এবং শিফটেড ভোটারের নামও ছিল। না, আমি তো সেটা আপনারাই বলছেন। তাহলে সেই 91 লক্ষ লোকের ভোট তো ভোটার লিস্টে ছিল, যেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। আজকে সেই 91 লক্ষ লোকের নামকে বাদ গেল, তার মধ্যে কিছু লোক যারা ফর্ম ফিল আপ করেছে নমিনেশন। আমি আপনারা আমি বলছি এই দাবি কেন তুলছেন না যে যতক্ষণ না এই ট্রাইব্যুনালের বিচার শেষ হয় ভোট একেবারে মুলতবি থাকুক? না, আমরা কোর্টের কাছে বলেছি যে পাসপোর্ট হোল্ডারের নাম বাদ গেছে, বাবার নাম আছে, ছেলের নাম বাদ গেছে, বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নাম গেছে, কিন্তু এইগুলো ট্রাইব্যুনাল সর্ট আউট না করা অবধি ভোট মুলতবি থাকুক, এটা বলছেন না কেন? আপনি বলুন, যেটা হয়েছে সেটা মানে ভোট করিয়ে তো এটা সংশোধন করা যাবে না। এটা কি চরম ভোগান্তি হয়নি, দুর্দশা হয়নি? নাকে সিলিন্ডার দিয়ে আমি কি মিথ্যে বলছি? আপনারাই তো কেন দাবি করছেন না যে ট্রাইব্যুনাল কাজ শেষ করে তারপর ভোট হবে? নাকি রাষ্ট্রপতি শাসন ঘোষণা হবে বলে দ্বিধা হচ্ছে এই দাবিটা করার? বিষয়টা হচ্ছে যে এই যে 91 লক্ষ যে সংখ্যাটা তৃণমূল বারবার বলছে, তার মধ্যে 58 লক্ষ যে মৃত, শিফটেড, ডবল এন্ট্রি, এসডিডি ভোটার আছে, একবারও বলছে না। মমতা ব্যানার্জি খালি নরেন্দ্র মোদীর কথা বলছে না, মমতা ব্যানার্জি তো এদের জোরেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ভবানীপুরে যে 47,000 যে ডিলিটেড ভোটার্স, সেই 47,000-এর জেরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে ওনাকে পদত্যাগ করতে বলুন সবার আগে। কি বলছো, দুজনেরই পদত্যাগ করা উচিত? আমি প্রথম, দ্বিতীয় কথা বলছি যে আমাদের স্পষ্ট দাবি, ভারতীয় জনতা পার্টির প্রথম দিন থেকে বলছি যে একজনও যোগ্য ভোটার বাদ যাবে না এবং একজনও অযোগ্য ভোটার থাকবে না। এবার আপনারা বলুন, ঠিক করে দেবেন। তৃণমূল ঠিক করে দেবে কে বোনাফাইড ভোটার। যে পার্টি একটা প্যাকেজ তৈরি করে দেয়, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো বিশ্বাসকে চেনেন না। আপনি তো ছোট নেতা, বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, তিনি বলবেন। আর পাসপোর্টের কথা বললেন, পাসপোর্টের আরেকটা নাম মনে পড়েছে, আব্দুল হাই, পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ। তিনি একটা ব্যবসা ফেলে বসেছিলেন, জালি পাসপোর্ট শিল্প। সেই পাসপোর্ট হোল্ডার যদি থাকেন, এই নির্বাচন কমিশনের এত কথা হচ্ছে, এবার আপনাদের সামনে রাখবো একেবারে ড্রামাটিক সংলাপ। অন্তত ডেরেক ওব্রায়ান যা বলছেন, নাম বাদ নিয়ে নালিশ জানাতে গেছিলেন দিল্লিতে, তাকে বলা হয়েছে গেট লস্ট। নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জবাবও দেওয়া হলো যে অশোভন আচরণ করেছেন ওনারাই। একদম পাশাপাশি দেখাবো। ও তো ক্রিমিনাল है, get lost, that's what he said। এটা পঞ্চায়েতের ভোট নয় যে ডেরেক ওব্রায়ান কথা বলবে আর নির্বাচন কমিশনার শুনবে। প্রথম দফার ভোট হতে আর সপ্তাহ দুয়েক বাকি, কিন্তু এখনো নির্বাচন কমিশন বনাম তৃণমূলের সংঘাত মেটার নাম নেই।
এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন 60 লক্ষের মধ্যে অবৈধ চিহ্নিত করা হয়েছে 27,16,393 জনকে, অর্থাৎ 45% বেশি। এই আবহে বুধবার দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 4 জনের প্রতিনিধি দল। তাদের দাবি মাত্র 7 মিনিট বৈঠক চলে, তারপরই তাদের বেরিয়ে যেতে বলেন জ্ঞানেশ কুমার। আশপদ্দা ও কিছু বলছিল আর আমাদের বলেছে এখান থেকে গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। তৃণমূল সূত্রে দাবি, বৈঠকের শুরুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো 9টি চিঠির প্রসঙ্গ উল্লেখ করেন ডেরেক ওব্রায়েন। নন্দীগ্রামে কমিশনের আধিকারিকদের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে বলে অভিযোগ তুলে সেই সংক্রান্ত ছবিও জমা দেয় তৃণমূল। তৃণমূল সূত্রে দাবি, অফিসারদের বদলি করা নিয়েও প্রশ্ন তোলা হয় তাদের তরফে। শাসক দলের দাবি, সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার বলেন পশ্চিমবঙ্গে এবার অবাধ ও ভয়মুক্ত ভোট হবে। তৃণমূল সূত্রে দাবি, পাল্টা ডেরেক ওব্রায়েন মন্তব্য করেন সেটার তো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আপনি একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার যার বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে। পাল্টা জ্ঞানেশ কুমার বলে ওঠেন, জোর গলায় কথা বলবেন না। এরপরই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল সূত্রে খবর, তখনই তৃণমূলের প্রতিনিধি দলকে বেরিয়ে যেতে বলেন মুখ্য নির্বাচন কমিশনার। We told him that you are transferring these and putting these officials. How do you want to conduct a free and fair election? And then he said, "Nikal jao yahan se. Get lost. Get lost." That's what he said. অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে দাবি, মুখ্য নির্বাচন কমিশনার ডেরেক ওব্রায়েনকে কমিশনের অফিসের শিষ্টাচার মেনে চলতে বলেছিলেন। তিনি বলেন, চিৎকার, চেঁচামেচি এবং অশালীন আচরণ এখানে অনুচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলবে আর নির্বাচন কমিশন শুনবে? ডেরেক ওব্রায়েন কি ভাবে নিজেকে? ও কি পঞ্চায়েতের ভোট ভেবেছেন নাকি, যে পঞ্চায়েতের ভোট মিউনিসিপ্যালিটি ভোট? তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যাওয়ায় অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে নির্বাচন কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, কমিশন তৃণমূলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার পশ্চিমবঙ্গে অবশ্যই ভয়মুক্ত, হিংসামুক্ত, ভীতিমুক্ত, প্রলোভনমুক্ত এবং হানা, বুথ জ্যামিং ও সোর্স জ্যামিং ছাড়াই ভোট হবে। একই কায়দায় তৃণমূলের তরফে পাল্টা পোস্ট করে লেখা হয়, নির্বাচন কমিশনকে তৃণমূলের স্পষ্ট বার্তা, কমিশনকে অবশ্যই দিল্লির নিয়ন্ত্রণ থেকে, রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। বেছে বেছে টার্গেট করা দ্বিচারিতা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনে ওরা প্রত্যেকবার গিয়ে কিছু না কিছু একটা হাঙ্গামা করে, ওদের কাজই হচ্ছে তাই। কারণ ওদের কাছে কোনো যুক্তি থাকে না, তথ্য থাকে না, প্রমাণ থাকে না, এমনি চলে গেছে। বলছে যারা বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারী তাদেরও নাম তুলতে হবে। কিভাবে তুলবে? সম্ভব নাকি নির্বাচন কমিশন? বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপরও নিষেধাজ্ঞার আবেদন করে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। বিজেন্দ্র সিংহ, রুমা পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আশেপাশে হিজিবিজি, আঁকে কত অঙ্ক, ফাটাকাট, ফুটোকাট, হিসাব অসংখ্য। ভোট এলেই রাজনীতির লোকজনেরা বুঝলেন একেবারে সুকুমার রায়ের ওই কাঠবুড়োর মতো অঙ্ক নিয়ে বসে পড়েন। এবারও চারপাশে ওই অঙ্ক নিয়ে যত ধুন্ধুমার। এতক্ষণ এই আলোচনাতেও তার আঁচ আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। এখন কে অঙ্কে 100 পাবে আর কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওই বুরুনের মতো 13 পাবে, সে তো বোঝা যাবে সেই 4 মে। তার আগে এই দড়ি টানাটানি নিয়ে অ্যানিমেশনের রসিকতার জন্য আবার অঙ্কের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।